শিকড় টিভি। দর্শক, এখন দেখবেন শিকড় টিভির বিশেষ আয়োজন শিকড়ের খোঁজে অনুষ্ঠান। আজকের অতিথি প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব ইতালির মান্তোভা প্রবাসী সৈয়দ কামরুল ইসলাম মুরাদ, গ্রন্থনা ও উপস্থাপনায় সিনিয়র সাংবাদিক রিয়াজুল ইসলাম কাউসার। দর্শক, চলুন তাহলে দেখে আসি আজকের অনুষ্ঠানটি। সুপ্রিয় দর্শক, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শিকড় টিভির বিশেষ আয়োজন শিকড়ের খোঁজে। দর্শক, সাথে আছে আমি রিয়াজুল ইসলাম কাউসার। দর্শক, আজ আপনাদেরকে এমন একজন মানুষের সাথে পরিচয় করিয়ে দিব যিনি ইটালি প্রবাসী, অনেক কষ্ট করে তিনি সাফল্যের দোর গোড়ায় পৌঁছেছেন। তার সাথে পরিচয় হব। তার আগে বলে দিচ্ছি দর্শক, আপনারা জানেন এই আয়োজনের মাধ্যমে আমরা প্রবাসীদের সুখ দুঃখ, হাসি কান্না এবং সাফল্য ও সংস্কৃতি নিয়ে কথা বলি শিক্ষা নিয়ে। দর্শক, আজও তার ব্যতিক্রম হবে না। দর্শক, আমরা পরিচিত হই। দর্শক, আজকে আমাদের সাথে আছেন সৈয়দ কামরুল ইসলাম মুরাদ। সালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আপনি কেমন আছেন? আমি ভালো আছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। শিকড় টিভির সবাইকে আমার পক্ষ থেকে এবং মান্তোভাবাসীর পক্ষ থেকে তথা ইতালির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা শুভেচ্ছা পেয়েছেন। আমরা আর কথা বাড়াবো না, আমরা প্রথমেই কথোপকথনে যাব। প্রথম যে প্রশ্নটি আপনাদের করব যে আপনার এই যে ইউরোপে বা ইটালিতে এসেছেন, ইউরোপে এসে আপনার কেমন লেগেছিল প্রথম, এবং এই যে আজকের প্রতিষ্ঠা সাফল্য, সেটার পিছনের গল্পটা যদি ছোট্ট করে বলেন। জি, ইটালিতে যখন আমি প্রথম এসেছি, আসলে বাংলাদেশ থেকে প্রথমেই আমার প্রবাস জীবন। তো ইতালিতে এসে আমার কাছে মনে হয়েছে আমি আসলে অন্য একটা ডাইমেনশনে এসে পড়েছি, কারণ যেহেতু আমার বাবা মা আমার শিকড় সমস্ত রেখে এসেছি বাংলাদেশে। তো এখানে এসে অবশ্যই একটা ব্যতিক্রম অনুভব করেছি, যেহেতু শিকড় ছেড়া আমি। তো সেই হিসেবে একটা অন্য অনুভূতি ছিল, নিঃস্ব লেগেছিল প্রথমে। তো যাই হোক, এখানে যেহেতু আমার বড় ভাই ছিলেন মনিরুল ইসলাম মনির, ওনার সান্নিধ্যে আমি কিছুটা স্বস্তি পেয়েছি, যেহেতু আমার বড় ভাই। তো ওনার হাত ধরেই আমার এই ইউরোপ গমন, প্লাস উনি আমাকে সার্বিকভাবে সহযোগিতা দিয়েছেন, কিভাবে চলতে হবে, কিভাবে বলতে হবে, কিভাবে হাঁটতে হবে ইউরোপে। আমাকে হাঁটি পা করে এখানে শিখিয়েছেন উনি। চমৎকার। আমরা যদি একটু বলতে চাই যে এই যে সাফল্যের পিছনে যে হাঁটি পা করে আপনি এগোচ্ছিলেন, প্রথমে কি ভাষাগত যে জটিলতা ছিল সেই বিষয়টা কিভাবে উত্তরণ করলেন? জি, একটা সুন্দর স্মরণ করে পড়েছে আমার, আপনি যেহেতু বলেছেন। আমি প্রথম যেহেতু বাই রোটেশনে এসেছি, আমি এসে একটা হসপিটালে অ্যাডমিট নিয়েছিলাম, এবং এখানে যে যারা নিরাপত্তা বাহিনী, ওরা আমাদেরকে রাস্তায় আসার পরে ওরা আমাদেরকে নিয়ে আসছে ইয়েতে, ওদের কাস্টডিতে। সেখান থেকে আমাদেরকে নিয়ে গেছে ইয়েতে হসপিটালে। সেখানে ট্রিটমেন্ট অবস্থায় একটা নার্স আমাদের দেখাশোনার জন্য আসছে। তো সে অল্প বয়সের একটি মেয়ে। আমি ওকে বললাম যে তুমি আমার ছোট বোনের মতো, আমাকে একটু হেল্প করো, আমি যেহেতু ভাষা জানি না কিছুই, আর ইংরেজি যেটা জানি তোমরা অত ইংরেজিতে কথা বলতে চাও না। তখন ও টুকিটাকি ইংলিশ জানে, আমার সাথে ইংলিশে কথা বলে আমাকে সমস্ত ফিজিক্যাল, হাত কি বলে, পা কি বলে, চোখ কি বলে, আমাকে 20টা ল্যাঙ্গুয়েজ দিয়ে গেছে লিখে। এরপরের দিন সকালবেলা আমি 20টা ওকে বলে দেওয়ার সঙ্গে সঙ্গে ও অনেক খুশি হয়ে যায়। ও পরে কি আমি তোমাকে 40টা দেবো কালকে। এইভাবে আমি ওর 3 দিন না 4 দিন ছিলাম, আমার ঠিক স্মরণ নাই। আমি প্রায় 200 ভোকাবুলারি নিয়ে নিছি ওর কাছ থেকে। এইভাবে আপনার শুরুটা হয়েছিল। আর আরেকটা বিষয় যদি জানতে চাই যে এই যে বাংলাদেশ থেকে যে মাতৃকা ছেড়ে এসেছেন, আপনার কেমন লাগে? যে অনেক কষ্ট হয়, কিন্তু বাংলাদেশকে তো বুকের মধ্যে লালন করে, বাংলাদেশটাকে কিভাবে দেখতে চান আপনি একজন প্রবাসী? আসলে বাংলাদেশ তো এটা হৃদয়ের, কি বলবো, এটা হৃদয়ের স্পন্দন। যেখানে আমার মা যেখানে আমি ভূমিষ্ঠ হয়েছি, যেখানে আমি হাঁটি পা করে বড় হয়েছি, এটা তো নিঃসন্দেহে আপনার আমার মধ্যে একই ফিল হওয়ার কথা, তাই না? তো আমি আমার মাতৃভূমিকে ফিল করি সর্বাগ্রে। ইভেন আরেকটা কথা বলি, আমি যেহেতু আমি মাতৃভূমিকে ফিল করি সর্বাগ্রে, আমি মাতৃভূমি বলি বাংলাদেশকে, ইতালিকে বলি পিতৃভূমি, কারণ এখান থেকে আমি সংগ্রহ করি আমার জীবন ধারণের সবকিছু। এখানে আমার ফ্যামিলি, আমার সন্তানরা জন্ম নিয়েছে। তো আমার সেকেন্ড ভূমি হচ্ছে এটা। তো আমার দুটো দিক, একটা বাংলাদেশ, একটি ইতালি। তো এই দুটোকে আমি লালন করি আমার বুকের মাঝে। আর এখানে এসে আমার যে স্ট্রাগল লাইফটা আমি এখনো শেষ করতে পারিনি। আমি চাই
আমি বাংলাদেশের জন্য কিছু করি, বাংলাদেশের জন্য যেন একটা সাফল্য বয়ে আনতে পারি, বাংলাদেশের কমিউনিটিকে নিয়ে কাজ করতে পারি, বাংলাদেশের মানুষকে একটা সুন্দর দিক নির্দেশনা দিতে পারি, এই আমার প্রত্যাশা রয়েছে। চমৎকার। আর আপনি তো আমরা জানি যে এখানে কমিউনিটির সাথেও কাজ করছেন, তো এই কমিউনিটির অবস্থা কি, মান্তবার পরিবেশটা কি রকম এখন, বাংলাদেশিরা কেমন আছে এবং তাদের জন্য কি কি উদ্যোগ আপনারা নিচ্ছেন? আসলে বাংলাদেশের এখানে মান্তবাতে অনেক বসতি, আমাদের বাঙালিরা প্রায় এখানে সর্বসাকুল্যে বলতে পারেন আপনি প্রায় 10,000 বাংলাদেশি আছি আমরা এখানে টোটাল। তো আমাদের সবার মধ্যে একটা আন্তরিকতা আছে, হৃদয়ের যে একটা সখ্যতা আছে। আমরা মোটামুটি মান্তবা বিশাল, ছোট না। এই মান্তবার ভেতরে সবার সাথে সবার একটা কোঅপারেশন আছে। তা আমরা অদূর ভবিষ্যতে চাই যে মান্তবা ভিত্তিক একটা বড় ধরনের একটা স্কুল এলাকা ভিত্তিক হোক, এটা নিয়ে আমরা কাজ করতেছি এখন পর্যায়ক্রমে। এটা আশা করি খুব শীঘ্রই আমরা একটা পজিশন এক জায়গাতে শুরু করব এবং আমাদের সমস্ত জায়গায় ছড়িয়ে দেবো ইনশাল্লাহ। এটা আমাদের। আমরা আরেকটা বিষয় জানতে চাইবো যে এই যে প্রবাস জীবন নিয়ে আপনি কাজ করছেন, এখানে বিভিন্ন দলমত নির্বিশেষে সার্বিকভাবেই কিন্তু সবাই একে অপরের পাশে দাঁড়িয়েছেন। তো বাংলাদেশের যে এই বর্তমানে নির্বাচন নিয়ে ভোটাধিকার নিয়ে কথা উঠেছে যে প্রবাসীদের ভোটাধিকার কিভাবে প্রয়োগ করা যায়, এবং এই বিষয়টা ইতালিতে এখনো চালু হয় না, তবে শুনছি যে এটা করার সম্ভাবনা রয়েছে, অনেকে এটা নিয়ে দাবি দেওয়া করেছেন। আরেকটা বিষয় যে আমরা জানি যে প্রণোদনা দিচ্ছে প্রবাসীদের, কিন্তু প্রবাসীরা কিন্তু প্রণোদনাটা চাচ্ছে না, তারা চাচ্ছেন পেনশন স্কিমের আওতায় আনতে, এবং লাস্ট পেরনগুলো যে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে করে। আমরা অনেকেই বলে যে দাবি চেয়েছে যে প্রবাসীদের লাস্ট পেরনের বিষয়টা যাতে উইদাউট ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড, একজন প্রবাসী যদি মৃত্যুবরণ করে তার লাস্টটা যেন সরকার নেয়, এই বিষয়ে আপনি কিভাবে বলবেন? এটা আসলে অনেক আগে থেকে আমাদের দাবি, যেটা আপনি লাশের কথা দিয়ে শুরু করি। এটা আমি আমার নিয়ন্ত্রণে আমি দেখছি, আমি তিনজনের লাশ পাঠাইছি, এটা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায়। কারণ কি, ডোর টু ডোর গিয়ে মানুষ থেকে চাওয়া, এটা আমাদের জন্য, হ্যাঁ আমরা চাইতে পারি যদি আমাদেরকে একটা বড় অ্যামাউন্ট আমাদেরকে সরকার পে করে, আমাদের এম্বাসি আমাদেরকে সহায়তা দেয়, আমরা যদি ডোর টু ডোর দিয়ে যদি আমরা 10 টাকা করে উঠাই দিই বা 5 টাকা করে উঠাই, কেউ যা দেয় এতে একটা অ্যামাউন্ট আসে, যে ফ্যামিলিটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, একটা বিদেশি প্রবাসী একটা ভাই যদি মারা যায় বা বোন যদি মারা যায়, সে কিন্তু আসলে জায়গাটা রেভিডেন্ট যোদ্ধা, সে একটা অ্যামাউন্ট প্রতি বছর দেশে পাঠায় এবং তার সংসার চলে, তার আশেপাশের লোকজনও চলে। এখন আমি যদি 10,000 টাকাও যদি পাই, 10 লাখ টাকা 12 লাখ টাকা, এটা কিন্তু ওনাদের জন্য একটা বড় একটা অ্যামাউন্ট। তো যদি লাস্টটা আমি ফ্রি পাঠাতে পারি, এই স্বার্থে এই টাকাটা তাদের ফ্যামিলিতে আমরা দিতে পারি, এরকম দিয়েছি আমি আরো দু একটা এরকম প্রমাণও আছে, যারা অনেক এখনো, যাকে আমি কিছুদিন আগে একটা লাশ পাঠাইছি, তো তাদের কাছে মোটামুটি অ্যামাউন্ট দিতে পারছি, এটা আমার জন্য ভালো লাগছে এবং তারাও উপকৃত হয়েছে। তো এটা যদি আমাদের এম্বাসি বা আমাদের সরকার যদি এটা আমাদেরকে বহন করে, আমাদের জন্য অনেক ভালো একটা। বাহ, চমৎকার। আমরা এই বিষয়টা সংশ্লিষ্ট দপ্তরকে অনুরোধ করব যাতে করে তারা এই বিষয়টা দেখে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, দর্শকদের জন্য আপনার কি বলবার আছে? জি, দর্শকদের জন্য আমার সবচেয়ে যেটা বড় চাওয়া, আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরা যারা প্রবাসে থাকি, আমরা নিজেদের পরিবার পরিজন রেখে আমরা এই প্রবাসে পড়ে থাকি। আপনারা হয়তো জানেন না যে আমরা প্রবাসীরা কত কত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেও আমরা বিদেশে থাকি। আমাদের রক্তের প্রতিটা ঘামের কিন্তু একটা মূল্য আছে। এই মূল্যর বিনিময়ে যদি আপনারা আমাদেরকে একটু দোয়া করেন, সেই দোয়াটা কিন্তু আমাদের জন্য অনেক বড় প্রাপ্য, আমরা খুশি হই। আপনারা আমাদের প্রতি সদয় হবেন। আমরা যেমন দেশে যাই, যখন আমাদের এয়ারপোর্টে একটা সমস্যা হয়, ল্যাগেজ সমস্যা হয়, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই, আমার বাংলাদেশ সরকার কর্তৃপক্ষের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমরা প্রবাসীরা যখন দেশে যাব বা দেশে যাই, আমাদের জন্য সবচেয়ে বেশি যেটা আমাদের দরকার, আমাদেরকে আন্তরিকতার সাথে আপনারা গ্রহণ করবেন এবং আমাদেরকে সুন্দরভাবে বাড়ি পৌঁছানোর পর আপনাদের একটা সহযোগিতা থাকবে, আমাদের একটা প্রত্যাশা থাকবে আপনাদের কাছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনারাও যারা আমাদেরকে দেখছেন এবং আগামীতেও যারা দেখবেন, সবাইকে স্বাগত জানিয়ে এবং আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ রেখে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশায় সবাইকে শুভ রাত্রি। শিকড় টিভি।